মানুষের মধ্যে আসলে অনেক কৌতূহল থাকে, বিশেষ করে যখন আপনি ওই ৬ জনদের একজন, ৬ সমন্বয়কদের যারা ডিবি হেফাজতে ছিলেন সেই সময়টাতে আপনিও, এবং এরপরে আন্দোলনের অনেক কিছুই তো ঘটেছে। সেই সময়টার একটি বা কয়েকটি ঘটনা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল থাকে, সেটি নিয়ে একটু জানতে চাও কৌতূহলবশত, যে আপনারা কোন প্রেক্ষাপটে আপনাকে মারধর করা হয়েছে সেটি আমরা জানি। সবাই কিভাবে একমত হলেন যে আন্দোলন প্রত্যাহার করবেন সেটি একটি বিষয়। আরেকটি বিষয় মানুষের মধ্যে কৌতূহল, যেটি সার্জিস আলমের হাত নিয়ে মানুষের মধ্যে কৌতূহল, যে এটি কি প্ল্যান ছিল না কাকতালীয়, অর্থাৎ পিস্তলের মতো করে তাক করে হাত, এই ঘটনার রহস্য কি? দুটি বিষয় আসলে। শুরুতেই যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেই মহান 5ই আগস্ট, সেই 5ই আগস্টে আমরা আমাদের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আমরা সফলতা পাই এবং এই দিনে খুনি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তো সেই জুলাই আগস্ট যে অভ্যুত্থান বা বিপ্লব, সেই বিপ্লবের সময় নানা ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা ছিল যে আমাদের ডিবি হেফাজতের ঘটনা, এবং সেখানে যখন আমাদেরকে উঠাই নেওয়া হয়, প্রথমে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আমাকে তিনজনকে 26 জুলাই গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়, এবং নেওয়ার পরে পরবর্তী 27 জুলাই সার্জিস হাসনাত ভাই ওনাদেরকে, এবং 28 জুলাই হচ্ছে নুসরাত তাবাসসুমকে সেখানে নেয়। তো সেখানে তারা শুরু থেকে আমাদের এগেনস্টে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল যে পুরো যেতজন মানুষ মারা যাচ্ছে বা এই যে ঘটনাটা ঘটছে সব কিছু দায়ী হচ্ছে আমরা। এবং আপনি দেখবেন যে কালবেলা একটা রিপোর্ট প্রকাশ করে 27 জুলাই, এবং সেই রিপোর্টের মধ্যে এভাবে ছিল যে 3 সমন্বয়কের টার্গেট হচ্ছে সরকার পতন, এবং সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আমার ছবি ছিল। এবং এখানে একটা অনেক বড় একটা ডকুমেন্টারি করে কালবেলা, এবং সেখানে সেটার বরাত দিয়ে কীভাবে আমরা ছাত্রদের সাথে যোগাযোগ করছি, কীভাবে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ আছে, কীভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ আছে, এই বরাত দিয়ে হচ্ছে আমাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়, এবং সেই দিনে আমাকে আসলে ঝুলিয়ে পিটানো হয়, সেটা 27 জুলাই। তো এইভাবে তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল, এবং আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা যেটা ছিল, বিশেষ করে আমরা ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থার কথা যদি বলি, তার আগে বেশ কয়েকবার তাদের সাথে আমাদের বসতে হয়েছে আন্দোলন চলাকালীন সময়। সেখানে আমাদের সবসময় চেষ্টা থাকতো তো ওনারা কী বলে সেটা আমরা শুনে আমরা বের হয়ে আমরা আমাদের মতো আমরা আমাদের বক্তব্য দিতাম, এবং তারা ফ্রম ভেরি বিগিনিং আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল যাতে আন্দোলনটা স্তীমিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো সেখানে আমরা সবসময় আমাদের কৌশলগতভাবে আমরা যখন টেবিলে বসেছি আমরা ওদের কথা শুনেছি, কিন্তু বের হয়ে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তো সেই ধারাবাহিকতায় আমরা আমাদের সবসময় চেষ্টা থাকতো যে মাঠে গিয়ে আন্দোলনটাকে মাঠে নিয়ে যাওয়া, টেবিলে নিয়ে আইনে। তো আমাদেরকে যখন দেখবে যে নাহিদ ইসলামকে 19 জুলাই গুম করা হয় এবং তারপরে তাকে যখন ছাড়ে, ওই সময় একটা ঘটনা ঘটে। ওই সময়ের আপনার এটা হচ্ছে ডিজিএফের একজন দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তিনি নাহিদ ইসলামকে একটা বিশাল লিখে দেয় যে কীভাবে কি উনি বলবে না বলবে, একটা বক্তব্য রেডি করে দেয়, এবং 21 জুলাই নাহিদ ইসলাম একটা সংবাদ সম্মেলন করে রিপোর্টার্স ইউনিটে, এবং সেখানে গিয়ে কিন্তু তিনি তার যে বক্তব্য, আন্দোলনের বক্তব্য, সেটাই কিন্তু দেয়। সে কিন্তু ডিজিএফের প্রেসক্রিপশনে সে বক্তব্যটা দেয়নি। তো আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের কাছে আমরা বাইরের কোনো আমাদের তথ্য ছিল না, এবং এর আগে ঘুমছিলাম, তো না থাকার কারণে আমাদেরকে পুরো আলাদা করে ফেলছে। তো না থাকার কারণে আমাদের কাছে একটা কৌশলগত জায়গা ছিল যে আমরা বের হয়ে মুভমেন্টটাকে আবার লিড দেওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে, এবং আমরা ফ্রম ভেরি বিগিনিং বলছিলাম যে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, যেটা স্বাভাবিকভাবেই। তো সেখানে আজকে নাহিদ ইসলামও প্রথম আলোতে তার একটা সাক্ষাৎকার গিয়েছে, সেখানেও তিনি বলেছেন যেটা আমাদের কৌশলের অংশ ছিল যে আমরা ওনারা যেটা বলে তার সাথে একটা কমিউনিকেট করে আমরা বের হয়ে আমরা আমাদের বক্তব্য দিব। কিন্তু যেই ভিডিওটি ধারণ করা হয় বা যেটা পাবলিক স্পেয়ারে আসে, সেই ভিডিওটি আমাদের সাথে যে কথোপকথন হয়, যে ওটা ওনারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে এই বলে একটি স্টেটমেন্ট নেয়, এবং এটা ওরা আলোচনা করে আমাদেরকে ছাড়বে কি ছাড়বে না ধরনের একটা কথা বলে। কিন্তু তার আগে আমি যেটা বললাম যে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সব কিছুই করে। তো এটা ছিল যে ওই সময়ের প্রেক্ষাপট। এবং সার্জিস আলমের যে প্রশ্নটা করলেন যে হাতের ইশারা বা এটা, এই ধরনের প্ল্যান ওয়াইজ আসলে কিছু ঘটেনি, এবং এটা মানুষ এটাকে এইভাবে দেখেছে। এটা ওই সময়ের জন্য আমি মনে করি যে ভালো হয়েছে, তবে প্র্যাকটিক্যালি আসলে এই ধরনের কোনো জিনিস ঘটেনি। বরং আমাদের এখানে চেষ্টা ছিল যে এখান থেকে বের হয়ে আন্দোলনটাকে আবার কীভাবে লিড দেওয়া। যেমন আমরা যখন 1 আগস্টে ছাড়া পেয়েছি, আমরা বের হওয়ার সাথে সাথেই সকল পলিটিক্যাল স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেশন করা শুরু করেছি, এবং দেখবেন যে 3রা আগস্ট সবার অংশগ্রহণের মাধ্যমে সেখানে কিন্তু এক দফার ঘোষণাটা আসে। তো এই চেষ্টাটা আরও আগে থেকেই ছিল। তো আপনি বলছিলেন যে রেকর্ড করা হয়, বলা হচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হবে, কিন্তু আপনারা সেটি বিশ্বাস করলেন যে এটি পাবলিকলি প্রচার করবে না, কেবল স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে? এটা আসলে বিশ্বাস অবিশ্বাসের চাইতে বড় বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের শারীরিক মানসিক অবস্থা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কীরকম অবস্থা। এর আগ পর্যন্ত আমাদের সাথে বেশ কয়েকবার ডিসকাশন হয়, এবং বিশেষ করে দাবিগুলো নিয়ে তখন হচ্ছে 8 দফা 9 দফা নিয়ে একটা বিতর্ক শুরু হয়, আপনারা জানবেন। তো এখানে তারা দফা দাবি নিয়ে আমাদের সাথে, বিশেষ করে হারুন, উনি ও বারবার বসে, এবং সেখানে বাকবিতণ্ড হয়। আমার সাথে পার্সোনালি হারুনের সাথে ঝামেলা হয় একটা মিটিংয়ের মধ্যে, এবং হওয়ার পরে আমাকে মারধর করে। তো ওইখানে এই প্রক্রিয়াগুলো চলমান ছিল,
এবং এটার একটা পার্ট ছিল যে আপনি বলতে পারেন যে এটা, এবং সেখানে আমাদেরকে নিয়ে যে জোর করে যেভাবে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, সেটা একইভাবে জোর করে নিয়ে সেখানে বসায় ওরা একটি স্টেটমেন্ট লিখে দেয়। এবং সেখানেও যে স্টেটমেন্টটা লেখা ছিল নাহিদ ইসলাম উনি পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা ওইখানে কিছু জিনিস অ্যাড করেছি, যেরকম যে ওখানে ছিল যে আন্দোলন প্রত্যাহারের একটা কথা ছিল, ওইটাকে কিন্তু কর্মসূচি প্রত্যাহারের কথা বলছে। মানে যতটুকু সেখানে আমরা যদিও পাবলিক স্পেয়ারে চলে যায় সেই ইয়ার শঙ্কা রেখেই যতটুকু এখানে এটাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। আর একই সাথে এটাও সত্য, আমরা তো এই স্টেটমেন্ট আমাদের থেকে দিই নেই, যে স্বতঃস্ফূর্তভাবে দিই নেই। ফলে আমরা আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা যেটা বলেন, এটা খুবই স্বাভাবিকভাবে আমি দেখবেন যে এক কোণায় এইভাবে বসে আছি। তো এটা তো ভিজিবলি ছিল যে বা মানুষ সেটাই দেখেছে, যেটা আসলে আমাদের সাথে হয়েছে, বাধ্য করে করা হয়েছে।